প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি সোহরাব হাসান। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। শুভ সকাল। আপনাকে শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, জুলাই সনদ খসড়া নিয়ে 3 দলের আপত্তি। ছাত্র সংসদ নির্বাচন, জাকসু নির্বাচন সেপ্টেম্বরে। দৈনিক যুগান্তর, বিভেদের সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি, জাতীয় ঐক্যেই সমাধান। জুলাই স্মরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের লক্ষ্যে কাজ করছি। দৈনিক সমকাল, ভয়ের ছায়ায় মোহাম্মদপুর, কার্যকর সংস্কার না করলে স্বৈরাচার আবার ফিরবে, জাতিসংঘের অনুষ্ঠানে ডক্টর ইউনূস। কালের কণ্ঠ, নৈরাজ্যের আশঙ্কা, আতঙ্ক, সতর্কতা, জুলাই সনদের খসড়ায় মিশ্র প্রতিক্রিয়া। বাংলাদেশ প্রতিদিন, শেষ মুহূর্তে দেন দরবার, নির্বাচন। মানব জমিন, জুলাই সনদ নিয়ে টানাপোড়েন, জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধীদের বিচার নিশ্চিতে আমরা বদ্ধপরিকর, ডক্টর ইউনূস বলেছেন। খবরের কাগজ, রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে বিএনপি, খসড়ায় আপত্তি জামায়াত এনসিপি। দেশ রূপান্তর, খসড়াতেই মানি না, মানব না, চীনকে বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগে বাধা দেওয়া হয়, ডিকাপটিকে চীনা রাষ্ট্রদূত। বিচার বিভাগের পদ সৃজনের ক্ষমতা এখন সুপ্রিম কোর্টের, জুলাই সনদের খসড়া নিয়ে তীব্র মতবিরোধ। আমার দেশ বাংলাদেশে প্রভাব বিস্তারে যুক্তরাষ্ট্র চীন মুখোমুখি। দৈনিক দিনকাল, বেগম খালেদা জিয়াকে লন্ডন পাঠাতে সরকারের কাছে বিএনপির চিঠি, জুলাই শুধু স্বৈরাচার মুক্তির নয়, পুনর্জন্মেরও মাস, প্রধান উপদেষ্টা। রূপালী বাংলাদেশ, 3 দলের দ্বন্দ্বে মাথাচাড়ার চেষ্টায় আওয়ামী লীগ। সময়ের আলো, আগস্ট ঘিরে আশঙ্কা, খসড়ায় আপত্তি জানালো জামায়াত ও এনসিপি। দৈনিক করতোয়া, বিশেষ সতর্কতা জারি, তিস্তা প্রকল্পের জন্য প্রস্তুত চীন, সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের। দৈনিক জনকণ্ঠ, ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর, গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে। আলোকিত বাংলাদেশ, বিপজ্জনক খসড়া মানছে না জামায়াত এনসিপি। ইনকিলাব, নির্বাচন পেছাতে জুজুর ভয়, গণতন্ত্রের উত্তরণে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা। হিন্দু বাড়িতে হামলা, পরিকল্পিতভাবে সংখ্যালঘু নির্যাতন ইস্যু বানানোর চেষ্টা চলছে, গঙ্গাচড়ায় ক্ষতিগ্রস্তের ঘরবাড়ি মেরামতের কাজ চলছে। শিরোনাম নানামুখী। একটা জন্মদিন নিয়ে একটু আলোচনা করতে চাই। আজকে আমাদের আন্তর্জাতিক খ্যাত অভিনেত্রী ববিতার জন্মদিন। মানে এই আলোচনাগুলো কেন হয় না এরকম গুণীজনদের নিয়ে? আমরা এই রাজনীতির ডামাডোলের মধ্যে আলোচনাগুলো চলে। আজকে ফরিদুরুজ্জামান সাগর বাংলাদেশ প্রতিদিনের একটি লিখেছেন যে তার যে জনপ্রিয়তা, ববিতা কখনো হয়তো এমনও জানেন না সাধারণ মানুষের কাছে যে তার জনপ্রিয়তা। আপনার কি মনে হয়? না, তিনি নন্দিত শিল্পী, অভিনেত্রী এবং তার সময়ের সবচেয়ে জনপ্রিয় বা জনপ্রিয়দের অন্যতম, এবং এক ধরনের সত্যজিৎ রায়ের অশনির সংকেতে কাজ করার সৌভাগ্য হয়েছে। এরকম এর আগে ঋত্বিক ঘটকের ছবিতে কাজ করেছেন কবরী। তো এরকম বিরল সৌভাগ্য কিন্তু সবার হয় না। আর তিনি এখন চলচ্চিত্র জগতে নেই, না থেকেও এই যে আলোচনায় আছে এবং তার গুণাগ্রাহীরা, তার উত্তরসূরি শিল্পীরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে এবং তার যে অভিনয় কুশলতা, আর সেটি তো অনুসরণীয়। তবে তিনি আমাদের এখানে ভারতে আমরা যেমন দেখি একেবারে শেষ বয়সেও এক ধরনের তারা এই চলচ্চিত্র অঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে সরব থাকেন, কিন্তু আমাদের এখানে অনেক শিল্পী হারিয়ে যান। ববিতাও আজকে কিন্তু আমাদের মধ্যে সেই তার উপস্থিতি লক্ষ্য করছি না। যদি উপস্থিতি থাকতো সেটা কিন্তু খুব বিদেশে আছে, তিনি বিদেশে থাকেন, কখনো দেশেও আসেন, কিন্তু এক ধরনের এই চলচ্চিত্র অঙ্গন থেকে স্বেচ্ছা নির্বাসন বলবো না অভিমান বলবো কি জানি না, কিন্তু এটি আমরা চাই তো তার শেষ দিন পর্যন্ত তিনি যতদিন সুস্থ থাকবেন
চলচ্চিত্রাঙ্গনে কিছু দিবেন, মানে উত্তরসূরি শিল্পীদের শেখাতে পারেন, তাদেরকে এই চলচ্চিত্র অঙ্গনের সাথে থেকে অনেক কিছুই দেয়ার আছে। কিন্তু আমরা অন্য অন্য শিল্পীদের ক্ষেত্রেও সেটাই চাইব, প্রত্যাশা করি আমরা। জুলাই সনদ নিয়ে আলোচনা আছে, সেই আলোচনাটা যাওয়ার আগে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। মোহাম্মদপুর কি বাংলাদেশের বাইরে? মানে মোহাম্মদপুরের সন্ত্রাস নিয়ে আমাদের শিক্ষার্থীদেরকেও রাস্তায় নামতে হলো। ভয়ের ছায়ায় মোহাম্মদপুর, প্রকাশ্যে চাপাতি হাতে মহড়া, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, 9 মাসের 17 হত্যা মামলা, 3 মাসে 45 ছিনতাই। না, বাংলাদেশের বাইরে না, কিন্তু মোহাম্মদপুরের সচিত্র প্রতিবেদন আমরা দেখলাম, সমকাল করেছে, এর আগে প্রথম আলো করেছে, অন্যান্য পত্রিকা, কিন্তু আরও অনেক। শুধু কি মোহাম্মদপুরে? এমন যদি হতো, আপনি যে কথাটা বলছেন এটা কি বাংলাদেশের বাইরে, তাহলে মোহাম্মদপুরের বাইরে যদি এরকম নিরাপদ জীবন থাকতো, মানুষ নির্বিঘ্নে নির্ভয়ে চলাফেরা করতে পারত, তা তো না। মোহাম্মদপুরে একটা অভয়ারণ্য তৈরি হয়েছে অপরাধীদের, সেটা হওয়ার কথা না। আর মোহাম্মদপুর কিন্তু 24-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেসব ঘাঁটি বা যেসব জায়গা খুব উত্তপ্ত ছিল, যেখানে মানুষ জীবন দিয়েছে, তার মধ্যে মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, উত্তরা, মানে এসব ঘটনা, রামপুরা। কিন্তু সেখানে এই অভয়ারণ্য তৈরি হলো কী করে? এটা দীর্ঘ, মানে সরকারের বলবো, সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের অবহেলা, উদাসীনতা, এবং মানুষের নিরাপত্তা দেওয়া সরকারের প্রথম দায়িত্ব। সেই রাষ্ট্রে অপরাধী হোক, অপরাধী না হোক, কিন্তু তার নিরাপত্তা দিতে হবে। এখন মানুষ রাস্তায় বের হলে, এখন দেখুন, মানে প্রতিদিনই সামাজিক সব তো মূলধারার গণমাধ্যমে আসে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ছবি দেখি সেটা ভয়াবহ। আপনি মোহাম্মদপুরের কথা বললেন, গঙ্গাচড়ার কথা কে বলবে? মানে সেখানে সংখ্যালঘু পরিবার, একটি কিশোর, তার ফেসবুক স্ট্যাটাস নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, এবং তাকে, যেহেতু তার বয়স 18 বছরের নিচে, তাকে সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। তারপর তার বাড়িতে, তার আত্মীয় স্বজনের বাড়িতে, তার কাছে প্রতিবেশীদের বাড়িতে হামলা। মানে এটি কি, আমরা কোন দেশে আছি? তো আমার মনে হচ্ছে যে সরকার এসব ব্যাপারে খুব উদাসীন বলে মনে হয়। জুলাই সনদ নিয়ে যে কথাটি বলছিলাম প্রথমে, যে অনেক আলোচনা হচ্ছে যে খসড়া নিয়ে 3 দলের আপত্তি, প্রথম আলোর শিরোনাম, জুলাই সনদের খসড়ায় মিশ্র প্রতিক্রিয়া। আমরা বাংলাদেশ প্রতিদিনে যদি বিভিন্ন জনের বক্তব্য শোনাই, মতানৈক্য, তত্ত্বাবধায়ক ও নারী আসন নিয়ে, সাংবিধানিক স্বীকৃতি নয় রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে বিএনপি, খসড়ার কিছু অংশ বিপজ্জনক, জামায়াত বলেছে, আইনের ভিত্তি ছাড়া খসড়া গ্রহণ করবে না এনসিপি। তাহলে এই যে সনদ নিয়ে 2-1 দিনের মধ্যেই তো সনদ প্রকাশের কথা, এবং এনসিপি কথা বলেছে যদি সনদ 3 তারিখের মধ্যে না দেওয়া হয় তাহলে তারা নিজেরাই সনদ তাদের তা তো দিতেই পারে, কিন্তু মনে হয় সনদটা কি? সনদের জাতির আশা আকাঙ্ক্ষার একটা দলিল, ভবিষ্যৎ পরিকল্পনার, কিভাবে দেশটা চলবে, এবং আমরা কি করেছি, এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে চেতনা, সেটা প্রতিফলিত হবে। সেখানে এই যে সব রাজনৈতিক দলের কথা বললেন, ছাত্র নেতৃত্বের কথা বললেন, তারা তো এই জুলাই অভ্যুত্থানের অংশীদার। কে বড় অংশীদার, কে ছোট অংশীদার, আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু তারা আজকে প্রায় প্রতিটি বিষয়ে দ্বিমত। এতদিন আমরা জানতাম যে, এবং আমরা দেখেছি জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপি অধিকাংশ বিষয়ে আপত্তি করেছে, কথা বলেছে, তাদের যুক্তি তুলে ধরেছে, এবং তাদের সহযোগীরা হয়তো তাদের ছিল। তখন মনে হয়েছিল এই জুলাই সনদের ব্যাপারে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, এনসিপি খুব আগ্রহী, এবং তারা এটা যে কোনোভাবে করে ফেলবে। সর্বশেষ যে খসড়া পাঠানো হয়েছে সব দলকে, এখন দেখলাম তাদেরই আপত্তিটা বেশি। বিএনপি কম নমনীয়। এখন রাষ্ট্রীয় স্বীকৃতি না সাংবিধানিক স্বীকৃতি, সাংবিধানিক, অতীতে অনেক সাংবিধানিক স্বীকৃতি দেখেছি, এখন আর তার বাতিল না, তা বাতিলের খাতায় চলে গেছে। সুতরাং আসলে যদি হৃদয়ে না থাকে, চেতনায় না থাকে, কর্ম পরিকল্পনায় না থাকে, তাহলে সংবিধানে থাকা বা কী বলে রাষ্ট্রীয় স্বীকৃতি, এর মূল্য কী? রাষ্ট্রীয় স্বীকৃতি তো অভ্যুত্থান হয়েছে, এটাই তো বড় স্বীকৃতি। স্বৈরাচারের পতন ঘটেছে,
কিন্তু তারপর যদি আমরা একসঙ্গে না চলতে পারি, কোনো ব্যাপারেই একমত না হতে পারি, তাহলে সংসদ নির্বাচন হবে কি করে? নির্বাচন হলে সংসদ চলবে কি করে? সংসদ চললেও সরকার কতটা গণতান্ত্রিক হবে? না, আবার পুরোপুরি একমত না হলেও নির্বাচন বা কিভাবে হবে সেটাও তো একটা প্রশ্ন। না, সেটাই তো। নির্বাচন হয়তো সরকার সিদ্ধান্ত নিল যে আমরা তো 3টি নির্বাচন দেখেছি, এখন তো একটা বিপদ। এবং এনসিপি তো মাঝে মাঝে প্রায়ই তারা বলছেন যে তাদের দাবি না মানলে তারা নির্বাচনে অংশ নেবে না। আগে বলছেন নির্বাচন হতে দেবে না, এখন বলছেন নির্বাচনে অংশ নেবে না। যদি ধরুন তাই হয় যে তাদের দাবি মানার, তারা নির্বাচন পুনর্গঠনের কথা বলে, নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা, এবং সত্যি সত্যি যদি এনসিপি নির্বাচনে না যায়, তাহলে সেই নির্বাচনটি কি সর্বাঙ্গ সুন্দর হবে? সেই নির্বাচনটি সবার কাছে গ্রহণযোগ্য হবে? আচ্ছা, এরকম বা অন্য দল, বিএনপির ক্ষেত্রে এই প্রশ্ন, যাতে কী বলে জামাত ইসলাম বা অন্যান্য দল, আসলে গণতন্ত্র হচ্ছে একটা আপোষ রফা। যদি কোনো পক্ষ মনে করে যে সালিশ মানে তাল গাছে আমার, তাহলে কিন্তু সমাধান কখনোই আসবে না। এই যে 1.5-2 মাসেরও বেশি সময় ধরে জাতীয় ঐকমত্য কমিশন যে ধারাবাহিক বৈঠক করেছে, এটা তাদের ধৈর্যের প্রশংসা করে। সব ব্যাপারেই হয়তো তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, বা তারা একটু এত বিশাল সংস্কারের পরিধিটা এত বিস্তৃত করেছে যে কারণে খেই হারিয়ে যাওয়ার মতো এই বৈঠকে। তারপর একটা অনেকগুলো, এবং পরবর্তীকালে দেখলাম মৌলিক বিষয়গুলো তারও 8টি বিষয়ে এখনও ঐকমত্য হতে পারেনি। এখন উচ্চকক্ষের কথা বলা হয়েছিল। উচ্চকক্ষ তো এই কারণে যে নিম্নকক্ষ তো দলীয় লোকজন থাকে, যে দল সংখ্যাগরিষ্ঠ সেই দলের আধিপত্য থাকে। উচ্চকক্ষে এক ধরনের ভিন্ন মাত্রা যদি যোগ দেয়, বা কিন্তু সেটা কীভাবে নির্বাচন হবে একমত না। 100 নারী আসন সবাই বাড়ানোর ব্যাপারে কারো আপত্তি নেই, বা কোনো দল, ইসলামী দল হয়তো আপত্তি আছে। তারপর কিন্তু নির্বাচনটা কিভাবে হবে? কেউ বলে যে নিম্নকক্ষের সংসদ সদস্যরা নির্বাচিত করবে, কেউ বলে যে না। যেমন ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে দেশের মানুষ ইভিএমে বোঝে না, তারা পিআর কি করে বুঝবে? সেটা ইভিএম কেন, প্রার্থী, আমাদের এখানে ভোট হয় কিন্তু মার্কায়, প্রতীকে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনার ভোট দেয় কিন্তু দলীয় প্রধানকে, যে এই দল কে চালাচ্ছে, কে তার নেতা। মার্কাটা কি? মার্কাটা তো প্রধান। তারপর দলীয়, যেহেতু দলীয় প্রার্থীরও একটা স্থানীয়ভাবে প্রভাব প্রতিপত্তি থাকে, কিন্তু নির্বাচনে জয় পরাজয় অনেক ক্ষেত্রেই কিন্তু দলের প্রভাব নিয়ামক শক্তি হয়ে দাঁড়ায়। আর সেখানে পিআর পদ্ধতি যে খারাপ এটা আমি বলছি না, অনেক দেশেই তো পিআর পদ্ধতি আছে, আনুপাতিক হারে ভোটের ব্যবস্থা আছে, কিন্তু সেখানে কাকে ভোট দিলেন সেটা জানা যাবে না। বা আপনার তালিকা অনুযায়ী আপনার দলের যে সর্বাধিক ভোট পেলেন, ধরুন কোনো দল 3% পেল, 9টি আসন হলো, কিন্তু তার তালিকায় যাদের নাম আছে প্রথম 9 জন, সেই 9 জন কোথা থেকে নির্বাচিত হবে? সেটা নিয়ে পরবর্তীকালে আরেকটি গোলমাল লাগার কথা। তবে একটা আপসরফার ছিল যে উচ্চকক্ষে যদি এই আনুপাতিক হারটা বহাল রাখা যায়, সেখানে বিএনপি আপত্তি করেছে যে তাদের ভয় তাহলে সরকারটি স্থিতিশীল হবে না। দেখা যাক আমরা কি হয়। একেবারে শেষের দিকে আমরা একটা সেপ্টেম্বর বিশেষ কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বোধ করি। তার কারণ সেপ্টেম্বরে ডাকসু, রাকসু এবং জাকসু এই 3টি নির্বাচন হবে। একটা 6 বছর পর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হচ্ছে 35 বছর পর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হচ্ছে 33 বছর পর। একটা 9 তারিখ, একটা 15 তারিখ, একটা 11 তারিখ। না, এটা একটি পরীক্ষা, সরকারের জন্য একটা পরীক্ষা, ছাত্র সংগঠনগুলোর জন্য পরীক্ষা, এবং ছাত্র সংগঠনের পেছনে যে রাজনৈতিক শক্তি তাদের জন্য পরীক্ষা। শুধু জনপ্রিয়তার পরীক্ষা না, জনপ্রিয়তার পরীক্ষা তো আছেই, তার চেয়ে হচ্ছে তারা কতটা গণতন্ত্র অনুশীলন করে, নির্বাচনটি কিভাবে হয়। এই 3টি নির্বাচন যদি সুষ্ঠু হয়, সুন্দরভাবে হয়, এবং সবাই ভোট দিতে পারে এরকম পরিবেশ তারা রক্ষা করতে পারে, যে দলই যে হোক, তাহলে জাতীয় নির্বাচনের একটা ইতিবাচক প্রভাব পড়বে। আর যদি সেটা না হয়, তাহলে কিন্তু আগামী জাতীয় নির্বাচন কিভাবে হবে, কবে হবে, এটা নিয়ে সংশয় সন্দেহ থেকেই যাচ্ছে। তা আমরা আশা করি, আপনি জানেন যে 69-এর ডাকসু নির্বাচন
বা ৬৮-তে ডাকসু নির্বাচন, পরবর্তীকালে ৭০-এর ডাকসু নির্বাচন, সেটা কিন্তু জাতীয় নির্বাচনে এক ধরনের প্রভাব ছিল। এবং পরবর্তীকালে আমরা দেখেছি সাধারণত এখন তো বিরোধী দল সরকারি দল এই বিভাজন নেই, এই ধরনের ছাত্র সংসদগুলোয় বিরোধী দল বা মানে যারা সরকার বিরোধী তাদেরই জয়ী হওয়ার বেশি সম্ভাবনা থাকে, কারণ তারা সরকার কি করতে পারে। এখন এই সরকারও কিভাবে নির্বাচনটা পরিচালনা করে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। আমি মনে করি যে এই অগ্নি পরীক্ষায় যদি তারা পাশ করে তাহলে আমরা গণতন্ত্রের কথা ভাবতে পারি, অনেক সম্ভাবনা দেখি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, ডাকসু, রাকসু এবং জাকসু, এই যে নির্বাচন বহুদিন পর হচ্ছে, সেপ্টেম্বর খুবই গুরুত্বপূর্ণ মাস ছাত্র সংগঠনগুলোর জন্য। দেখা যাক, আমরা শুভকামনা করি।